আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা কেপলারের সূত্র, তারপরে হলো জি এর বিভিন্ন মানের নির্ভরশীলতা, এইচ উচ্চতায় অথবা এইচ গভীরতায়, সেগুলো নিয়ে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা জি এর এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায় গ্রাফ নিয়ে পড়ালেখা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় গ্রাফটা কেমন হবে আমরা একটু যদি বুঝি। আমার সূত্রটা কি ছিল? জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি ছিল? আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখন আমরা একটা জিনিস ধরি, কি ধরবো? আর প্লাস এইচকে আমরা যদি ডি ধরে নিই, তাহলে লেখাটা কি লেখা যায়? আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লেখা যায়? জি প্রাইম বাই জি আই গেস লেখা যায়। এখন জি প্রাইমের মানটা এ পাশে যদি পাঠিয়ে দিই, জাস্ট 1/d স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু জি, এভাবে লেখা যায়। এখন দেখো তো একটু, এই মানটা কি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালু না? এটিকে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট। তাহলে এই পার্টটাকে যদি আলাদা করে দিই, তাহলে কি সমানুপাতিক সাইন চলে আসবে। সমানুপাতিক সাইনের জন্য কি পাবো? জি প্রাইম ইজ ইকুয়াল, মিস্টেক, সমানুপাতিক সাইন দেই 1/d স্কোয়ার। অর্থাৎ জি এর সাথে সম্পর্কটা কি? তাহলে জি এর সাথে ডিস্টেন্সের সম্পর্ক হলো 1/d স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো, এটা কি একটা ব্যস্তানুপাতিক গ্রাফ। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? আমরা যদি গ্রাফটা আঁকি, সেটা কি হবে? দূরত্ব ভার্সেস জি ভার্সেস ডিস্টেন্সের যদি গ্রাফ আঁকি, ডিস্টেন্সের যদি আমরা গ্রাফটা ড্র করি, গ্রাফটা ড্র করলে কি হবে? গ্রাফটা ড্র করলে হবে, দেখো যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আমরা পরবর্তী গ্রাফটা দেখি। সেটা কি? ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়। তাহলে এইচ গভীরতার জন্য সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হলো জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি? আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এখন কি করব? আমরা আবার ধরি আর মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু ডি। তাহলে ভ্যালুটা যদি রিপ্লেস করি, ডি বাই আর চলে আসবে। এখন আর এই পাশে কি আসবে? জি প্রাইম বাই জি। তাহলে এটাকে যদি আবার এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি পাবো আমরা? জি বাই আর ইন্টু ডি। তাহলে দেখো, এই পার্টটা কি? আবার একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু ডি। অর্থাৎ এইচ গভীরতার জন্য সম্পর্কটা কি হয়ে যায়? সম্পর্কটা আবার সমানুপাতিক হয়ে যায়। তখন আমাদের গ্রাফটা কিরূপ হবে? তখন আমাদের গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম, সরল রেখা। এটাকে জি, এটা হলো ডি। ক্লিয়ার? আর এটা হলো আমাদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, আমি যদি এই দুইটা জিনিসকে মার্চ করি, তাহলে গ্রাফটা দেখতে কিছুটা এরকম হবে। এটা কোন বিন্দুতে? এটা হলো পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্র হতে, আর এটা হলো পৃথিবীর পৃষ্ঠ। এটা কোথায়? এটা পৃষ্ঠ। অর্থাৎ এখন পৃষ্ঠ থেকে যদি আমি নিচে যেতে থাকি, বিলো দ্য সারফেস যেতে থাকি, একসময় কেন্দ্রে পৌঁছাবো। এই পার্টটুকু একটা সমানুপাতিক গ্রাফ। আর আমি যদি ভূপৃষ্ঠ হতে উপরের দিকে যেতে থাকি, অ্যাবভ দ্য সারফেস, তাহলে গ্রাফটা কি হবে? এটা একটা ব্যস্তানুপাতিক গ্রাফ। এখানে কি জি এর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। আর এখানে সম্পর্ক হলো বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ওকে। আর তাহলে ভূপৃষ্ঠ কত? ভূপৃষ্ঠ অ্যাকচুয়ালি জি এর মান জি, এখানে অ্যাকচুয়ালি সম্পর্ক কিছু নেই, জি এর মানটা জি। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন অনেক সময় কি করে, এক্সামে এটা থেকে কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? সেটা হলো এই গ্রাফটা দিয়ে বলে যে বিভিন্ন পয়েন্টের জন্য, ধরো এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, ও এ পজিশনের জন্য ব্যাখ্যা করো, তারপরে হলো ও বি পজিশনের জন্য ব্যাখ্যা করো, অথবা এটা যেহেতু আর পয়েন্ট, তো আর ও পয়েন্টের জন্য অভিকর্ষ ত্বরণের মানের তুলনা করো। এভাবে অনেক সময় কোশ্চেন আসে। ক্লিয়ার? ওকে, এবার আসো, আরেকটা জিনিস আমরা এবার দেখি। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর আহ্নিক গতির জন্য যে অভিকর্ষ ত্বরণে পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা কি আসলে একটু দেখি। সেটা হলো এই যে পৃথিবী কিভাবে ঘুরতেছে। পৃথিবী দুই ভাবে ঘুরে, এক হলো তার আহ্নিক গতি, আর একটা হলো বার্ষিক গতি। আহ্নিক গতিটা কি? আহ্নিক গতিটা হলো পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতেছে। সেটা কার উপর চারপাশে ঘুরতেছে? সেটা হলো কেন্দ্রে যদি
সূর্য থাকে, এইবার চারপাশে এটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এটা হলো তার বার্ষিক গতি। আর আহ্নিক গতিটা কি? এই যে হলো পৃথিবী তার নিজ অক্ষের উপর এভাবে ঘুরতেছে, এটা কি তার আহ্নিক গতি। এখন এই ঘূর্ণনের কারণে যে জিনিসটা হয়, এই ঘূর্ণনের কারণে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন জায়গায় ডিফারেন্ট আসে। সো এটা কিভাবে হচ্ছে আসলে দেখি। এখানে আমরা যদি একটু হিসাব করি, পৃথিবী যে অক্ষের উপর কিভাবে ঘুরতেছে, এই যে পৃথিবীর অক্ষ এইভাবে ঘুরতেছে। এখন যেহেতু এইভাবে ঘুরতেছে, তাহলে রোটেশনের দিকটা আমরা যদি বুঝি, তাহলে রোটেশন এই বরাবর একটা বৃত্ত কল্পনা করা যাবে। এই যে এই বরাবর একটা বৃত্ত কল্পনা করা সম্ভব। এখন এটা দেখতে কিরকম হবে ইমাজিন করার যদি আমি বলি, মনে করো তুমি একটা কমলা লেবু নিলা, কমলা লেবু নিয়ে জাস্ট তার উপরের পার্টটা কেটে ফেললা। এখন তুমি যদি উপর থেকে কমলা লেবুটাকে দেখো, উপরের পার্টটা কি একটা বৃত্তের মতো মনে হবে না? তো এটা দেখতে কাইন্ড অফ অমন টাইপেরই। সো এরভাবে যখন ঘুরবে, এবারও একটা বৃত্ত কল্পনা করে ঘুরতে থাকবে, ঠিক আছে? এখন আমরা কি জানি, কোন একটা বস্তু যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, সেখানে কি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের উদ্ভব হয়। তাহলে এই বরাবর যে বলটা কাজ করবে, সেটাকে অবশ্যই আমার কেন্দ্র এই বরাবর যে বলটা কাজ করবে সেটা হলো আমার কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এবার ধরো এই যে এই পয়েন্টটার নাম আমি দিলাম পি পয়েন্ট। আচ্ছা, এখন এটা হলো আমার পৃথিবীর কেন্দ্র। এখন কেন্দ্র হতে যখন এইদিকে কাজ করবে, এদিকে আরেকটা বল কাজ করতেছে, নর্মাল অভিকর্ষ বল, যেটাকে পৃথিবীকে নিউট্রালাইজ করার চেষ্টা করতেছে, সেটা হলো আমার এফজি, পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। আবার এদিকে কি করতেছে, বৃত্তাকার পথে ঘোরার কারণে এই বরাবর একটা এফসি বল তৈরি হচ্ছে, সেটাকে আমার কেন্দ্র বিমুখী বল। এখন এই বলটা যখন তৈরি হবে, এই বলের উপাংশ ফর্ম হবে। কিভাবে উপাংশ ফর্ম হবে একটু দেখি আমরা। দেখো এখানে পৃথিবীর সাথে ধরো আমরা ল্যামডা অ্যাঙ্গেল করে আছি। কত অ্যাঙ্গেল করে আছি? পি বিন্দুটা ধরো পৃথিবীর এক্স অক্ষের সাথে ল্যামডা অ্যাঙ্গেল করে আছে। এখন ল্যামডা অ্যাঙ্গেল করে যদি থাকে, তাহলে আমি এই ভেক্টরটাকে যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ কি এটা পরস্পর অনুরূপ কোণ। এখন আমরা কি জানি, ভেক্টর পড়ছিলাম, ভেক্টরে পড়ালেখা করছি। ভেক্টর থেকে আমরা কি জানি, যে যার সাথে থিটা সে অ্যাকচুয়ালি লম্ব, মানে যার সাথে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ফর্ম করে সেই থেকে যার সাথে থিটা লম্ব, আবার ভুলভাল বলতেছি, যার সাথে অ্যাঙ্গেল থাকে সেই কি অ্যাকচুয়ালি তার কস উপাংশ হয়। তাহলে এই বরাবর যে উপাংশটা হবে সেটা কি তার কস উপাংশ, ক্লিয়ার? আর তার ঠিক উল্টা দিকে লম্ব হয়ে যে বলটা কাজ করবে সেটা হলো এফসি সাইন ল্যামডা। এফসি সাইন ল্যামডা অ্যাকচুয়ালি পৃথিবীর যে ঘূর্ণনটা আছে, ঘূর্ণনে ভূমিকা রাখবে। এটা কি রোটেশনে ভূমিকা রাখবে, ক্লিয়ার? তো এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। যেটা নিয়ে কাজ সেটা হলো আমার এফসি কস ল্যামডা। এটা নিয়ে আমাদের আসলে পড়ালেখা। এখন কথাটা হলো এই যে এটা যদি এফসি কস ল্যামডা হয়, এখন আরেকটা জিনিস, এটা যদি ল্যামডা হয়, তাহলে এই বরাবর, তাহলে আমি যদি আরেকটা অ্যাঙ্গেল হিসাব করি, এটাও কি তাহলে ল্যামডা? কারণ কি এটা আবার পরস্পর একান্তর কোণ, বলা যায়? ওকে, বলা যায়। তাহলে এবার একটু তাকাও তো, যেটা বলছিলাম ল্যামডা হয়। আচ্ছা, এখন এই এফসির ভ্যালু কত অ্যাকচুয়ালি? mv²/r। এই আরটা কোন আর? দেখো এই আরটা কিন্তু পৃথিবীর আর অবশ্যই না। এই আরটা যেই রেডিয়াসের আমরা বৃত্তটা বানায় নিছিলাম এইভাবে রোটেশনের কারণে, সো রোটেশনের কারণে যে আরটা নিছিলাম, এই রেডিয়াসের মান হলো আর। তাহলে এটার ভ্যালু কত? mv²/r। ক্লিয়ার? আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে একটু আসি অ্যাকচুয়ালি কি ঘটতেছে। আমরা যদি এখন বস্তুর আপাত ওজন হিসাব করি, বস্তুর আপাত ওজন তাহলে কত? পি বিন্দুতে বস্তুর আপাত ওজন তাহলে কত? আপাত ওজন মানে অ্যাকচুয়ালি আপেক্ষিকভাবে সে কতটুকু ওজন ফিল করতেছে। ধরো ওই প্রান্তের জন্য ত্বরণ যদি জি প্রাইম হয়, পি বিন্দুর জন্য আর কি, পি বিন্দুতে বস্তুর ওজন, তাহলে বস্তুর ওজন যদি এত হয়, আচ্ছা এখন ও অ্যাকচুয়ালি কতটুকু ওজন ফিল করতেছে? দেখো এই যে পৃথিবী যত বলে টানতেছে, সেই বলের সমান বল ফিল করতেছে, কিন্তু এই বলটার ডিরেকশন কোন দিকে? একটু তাকাও ভালো করে।
এই বলটার ডিরেকশন হলো পৃথিবীর কেন্দ্রের দিকে, কিন্তু এফসি কস ল্যামডা কি পৃথিবী তার উল্টার দিকে কাজ করতেছে। আর আমরা কি জানি, পরস্পর বিপরীত দিকে কার্যকারী বল একজন একজনকে নিউট্রালাইজ করে, বা কি একজন থেকে আরেকজনটা বিয়োগ করা লাগে, তাহলে অবশ্যই এফ জির ভ্যালু অবশ্যই বেশি, তাহলে এটা থেকে অ্যাকচুয়ালি এফসি কস ল্যামডা কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। তাহলে মাইনাস এফসি কস ল্যামডা। ক্লিয়ার এটুকু? ওকে, এবার এটার ভ্যালু কত, এফ জির ভ্যালু কত, এফ জির ভ্যালু হলো কি জিএমএম বাই কত আর স্কয়ার, কিন্তু এই আরটা কি পৃথিবীর আর, পৃথিবী যে ব্যাসার্ধ আছে সেটা। আর এফসি কস ল্যামডার ভ্যালু কি এম ভি স্কয়ার বাই ছোট হাতে আর, কোন আর, এই আরটা, এই যে ছোট আরটা ইন্টু কস ল্যামডা। ওকে, এটা ইজ ইকুয়ালস টু কি এম জি প্রাইম। দেখো এখানে ছোট হাতের এম গুলা কাটাকাটি চলে যাচ্ছে, কাটা, এটাও কাটা। ক্লিয়ার? তাহলে আসো লাইনটা কি হবে, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা। আচ্ছা, ধরো এই বিন্দুটার নাম হলো কিউ। তাহলে এবার একটু আমরা এখানে তাকাই, পরের পৃষ্ঠায় যাই। ত্রিভুজ ও পি কিউ এ, ত্রিভুজ ও পি কিউটা কি ছিল একটু দেখি আমরা। দেখো ও পি কিউ, এই কোণটা কি ল্যামডা, যদি এই কোণটা ল্যামডা হয়, দেখা যাচ্ছে না, দেখো এই কোণটা কি ল্যামডা, তাহলে এই বরাবর যদি আমি কসের সূত্র ফেলি ত্রিভুজ ও পি, আচ্ছা ও তো মার্ক করিনি, এই যে এই বিন্দুটা হলো আমার ও, ঠিক আছে। তো এখন আমি যদি ত্রিভুজ ও পি কিউ এ তাকাই, তাহলে এখানে যদি ল্যামডাটা হয়, তাহলে ত্রিভুজ ও পি কিউ এ আমরা কি পাই, কস ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হবে, কস, এটা যদি ল্যামডা হয় তাহলে এটা কি অবশ্যই লম্ব, তাহলে কস ল্যামডা কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত, এখানে ভূমিটা হলো ছোট হাতের আর, অতিভুজটা কত, অতিভুজটা হলো বড় হাতের আর। তাহলে দেখো ভূমি হলো কি ছোট হাতের আর, অতিভুজটা হলো বড় হাতের আর। তাহলে আর এর ছোট হাতের আর এর ভ্যালু কত, আর কস ল্যামডা। ক্লিয়ার? ছোট হাতের আর এর ভ্যালু কত, বড় হাতের আর কস ল্যামডা। তাহলে এখন এই ভ্যালুটা যদি ওই সূত্রে বসায় দিই, সূত্রটা কি ছিল, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা, ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা। তাহলে এই ছোট হাতের আর এর যদি ভ্যালুটা বসায় দিই, ভি স্কোয়ার বাই আর কস ল্যামডা, এখন দেখো পৃথিবী কত বেগে ঘুরতেছে সেটাও আমরা জানি না, এটাও আমাদের বলা থাকবে না। তাহলে এই ভ্যালুটাকে আমরা রিপ্লেস করতে হবে। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, ভি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, আর দেখো কস ল্যামডা কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকতো, শুধু আর থাকলো। আবার দেখো জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারকে রেখে দিলাম, আর এর ভ্যালু কত, আর কস ল্যামডা, সো আর স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই আর, লেখা যায় এটুকু। ওকে, তাহলে এখান থেকে যদি একটা আর কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি কি পাবো, জিএম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর কস স্কোয়ার ল্যামডা ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন একটু তাকাও তো, এটা অ্যাকচুয়ালি কি জি না, জি। তাহলে এই ভ্যালুটাকে আমি এটা জি বসাই দিতে পারি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ওকে, এটা তো ছিলই না, কাটাকাটি চলে যাচ্ছে, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আলটিমেটলি কি, এটাই হলো আমার ফাইনাল সূত্র। এটা কি, যে কোনো অক্ষাংশে, পৃথিবীর যে কোনো অক্ষাংশে মানটা যদি বলা থাকে যে হ্যাঁ পৃথিবীর এত অ্যাঙ্গেল আমরা অবস্থান করতেছি, তাহলে আমরা কি ওই প্রান্তের জন্য জি এর মান হিসাব করতে পারবো। ক্লিয়ার? এখন কথা হলো যে এই আর এর ভ্যালুটা রিপ্লেস করার উদ্দেশ্যটা কি, কারণ হলো আমাকে জীবনও এই ছোট হাতের আর এর ভ্যালু বলে দিবে না, বা পৃথিবীর বেগ কত এটাও বলে দিবে না।
তো আলটিমেটলি সবকিছুকে আমাদের জানা ভ্যালুতে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে সূত্রটা কি, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। আর ওমেগাটা কি, ওমেগাটা হলো পৃথিবীর কৌণিক বেগ। আচ্ছা, এখানে আরেকটা কয়টা ভ্যালু যদি একটু মাথায় রাখা লাগবে, সেটা হলো ওমেগা ইজ ইকুয়ালস টু কি 2 পাই বাই টি। আর এখানে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হলো 24 আওয়ার। কারণ কি, আহ্নিক গতির কারণে পৃথিবী কি 24 ঘন্টা নিজ অক্ষের উপর একবার রোটেশন কমপ্লিট করে। তো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হবে হলো 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি বললাম আজকে, গ্রাফ দেখলাম এবং সর্বশেষ কি দেখলাম, পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষ ত্বরণের যে মানে চেঞ্জ হয় সেটা দেখলাম। ওকে, আরেকটা জিনিস আমরা একটু জেনে রাখি, সেটা হলো বিষুবীয় অঞ্চলে বিষুবীয় অঞ্চল অথবা নিরক্ষরেখা বরাবর এই যে ল্যামডার যে ভ্যালুটা সেটা হবে 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে ল্যামডার মান হবে হলো 90 ডিগ্রি। দেখো মেরু অঞ্চলে কি আমরা কি বলছিলাম, জি এর ভ্যালু ম্যাক্সিমাম হয়, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কি মিনিমাম হয়। ক্লিয়ার? এগুলো আমরা ফার্দার সামনের লেকচারগুলোতে একটু পড়বো। সো আজকে এটুকুই থাক, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।